স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে থাকি। আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি টানাপোড়েনের রাজনীতি। এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমে আমার পাশে আছেন ডক্টর মোহাম্মদ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী সমবায় দল, এবং পাশে আছেন এস.এম. সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাব তার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখে আসতে চাই। নির্বাচন অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চায় বিএনপি। দলীয় ব্যক্তিকে অপসারণের তাগিদ ফখরুলের। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। এবারের ভোটে শত্রু মিত্র দুটোই হবে এআই। নির্বাচনের সময় অপতথ্য রোধে সোচ্চার থাকতে বললেন সিইসি। বিমানবন্দরে কুরিয়ার শাখা থেকে আগুনের সূত্রপাত, সংশ্লিষ্টদের দায়িত্ব অবহেলা ছিল বলছে ব্যবিচক। সাম্প্রতিক আগুনের ঘটনায় জনমনে নানা প্রশ্ন। দ্বিতীয় দিনে শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে যুক্তি উপস্থাপন আইনজীবীর। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি। এবং ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ছে 15%, আন্দোলন প্রত্যাহার। দর্শক, শিরোনামগুলো শুনছিলাম, আমরা পুরো আলোচনায় যাব। তার আগে জানিয়ে দিতে চাই আজকে আমাদের এই প্রোগ্রামটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি ইউটিউব এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আপনাদের মতামত এবং প্রশ্ন জানাতে পারেন। আমাদের অতিথিরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রথমেই কথা বলতে চাই ডক্টর মোহাম্মদ নিজাম উদ্দিন, আপনাকে দিয়েই। আজকে আমরা সন্ধ্যায় দেখলাম বিএনপি মহাসচিব সহ আরও অনেকেই মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে সাক্ষাৎ করেছেন। আমরা সাধারণত যেটা দেখি যে দেশের যখন একটা অন্য ধরনের পরিস্থিতি তৈরি হয়, বিভিন্ন রকম রাজনৈতিক সমস্যা আমরা দেখি, ঠিক সে সময় রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে ডাকেন, কথা বলেন এবং সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেন। কিন্তু আজকে আমরা হুট করে দেখলাম আজকে বিএনপির মহাসচিব সহ অনেকেই গিয়েছেন সেখানে। আসলে কি কি বিষয় নিয়ে সেখানে কথা হলো? বাকি প্রশ্ন আমি আরও পরে করবো। আপনি যদি একটু বলেন কোন কোন বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। ধন্যবাদ বৈশাখী টিভিকে আমাকে আজকের অনুষ্ঠানে ডাকার জন্য। আমার ধন্যবাদ আমার সহ আলোচক এনসিপি নেতা মুস্তাফিজ ভাইকে। আমি এখন যারা আজকে আমাকে এখন শুনছেন এবং ভবিষ্যতের সঙ্গে সবাইকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে প্রধান উপদেষ্টা বিএনপির 3 সদস্যের একটা প্রতিনিধি দলকে ডেকেছেন। সেখানে বিএনপির পক্ষ থেকে আমাদের মাননীয় মহাসচিব এবং স্ট্যান্ডিং কমিটির 2 জন মেম্বার জনাব সালাউদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, ওনারা দেখা করেছেন। অ্যাকচুয়ালি রাষ্ট্রের যে অবস্থা, গত কয়েকদিন যে আগুন সন্ত্রাস আবার নতুন করে যেভাবে যারা গত ফ্যাসিবাদের আমলে যেটাকে যে আগুনকে একটা সন্ত্রাস হিসেবে, একটা শিল্প হিসেবে তারা বারবার তাদের মুখে ব্যবহার করত, তারা আজকে সেটার একটা প্রতিধ্বনি আমরা এখানে এখন দেখতে পাচ্ছি যে আগুন 2-3 দিন দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যেভাবে আগুন লাগছে। এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের এই ধরনের পরিস্থিতিতে সাধারণত প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের প্রধান রাজনৈতিক 3টা দলের নেতৃবৃন্দকে ডাকেন। তারই ধারাবাহিকতা সম্ভবত আজকে ডেকেছেন রুটিন ওয়ার্কের হিসেবে। তো আমি যেটা দেখলাম যে আমাদের মহাসচিব এবং আমাদের নেতৃবৃন্দ সেখানে প্রধান উপদেষ্টার সাথে দেখা করে এসে যে কথাটা বললেন, এখানে বিষয়টা যেহেতু নির্বাচন অত্যন্ত ঘনীভূত, আমাদের নির্বাচনের খুব বেশি সময় নেই, সেক্ষেত্রে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য যে বিষয়টা সবচেয়ে ম্যান্ডেটরি সেটা হলো একটা নিরপেক্ষ সরকার। এই সরকার দীর্ঘদিন আসলে একটা ইন্টারিম গভর্নমেন্ট দীর্ঘদিন ক্ষমতায়, প্রায় 1 বছরের বেশি, প্রায় 15 মাসের কাছাকাছি। সেক্ষেত্রে এই সরকারের বিভিন্ন উপদেষ্টাদেরকে নিয়ে, সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন দল এবং জনগণের মাঝে কিছু দ্বন্দ্ব আছে, সন্দেহের একটা অবকাশ আছে। ওই প্রেক্ষাপটে যে একটা সুন্দর গ্রহণযোগ্য ক্রেডিবল নির্বাচনের জন্য মাননীয় মহাসচিব নেতৃত্বে বিএনপি এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানিয়েছেন যে এই সরকারটা যে নির্বাচনকালীন সরকারের রূপ, সাধারণত চরিত্র যেরকম হয়, এই সরকারটা সে ইন্টারিম গভর্নমেন্ট থেকে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী যে নির্বাচনকালীন সরকার, যেটা সাধারণত 90 দিনের সরকার থাকে, ওই সরকার শুধু রুটিন ওয়ার্কগুলো করে আর শুধু নির্বাচনটা ওদের মুখ্য বিষয় থাকে। আমাদের মহাসচিব ওইটাকে গুরুত্ব দিয়েছেন, নাম্বার 1। নাম্বার 2তে উনি যেটাকে গুরুত্ব দিয়েছেন যে এখানে দল, তাহলে কি এই যে আমাদের যে সংস্কারগুলো করার কথা, যে আরও যে 3টি দাবি আছে, সংস্কার আছে, বিচার আছে,
তাহলে এই 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 বিষয়গুলো কি এখন বাদ যাবে? শুধু না না, নির্বাচন ওগুলো নিয়ে কাজ অবশ্যই করবে? চলবে। এটা যেহেতু আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রত্যেকটা গণতন্ত্রকামী এবং ২৪-এর আন্দোলনের যারা ধারক এবং বাহক এদেশের জনগণের দাবির প্রেক্ষিতে আমরা যে সনদ আমরা স্বাক্ষর করেছি, ওই সনদ অনুযায়ী ওই কাজগুলো অবশ্যই চলবে। যেহেতু এই সরকার বর্তমানে যে নির্বাচনটা যে প্রেক্ষাপটে হচ্ছে, অন্যান্য সময় তত্ত্বাবধায়ক সরকার থেকে এটা ভিন্ন পরিবেশ, সেই প্রেক্ষাপটে ওই কাজগুলো থাকবে। তবে যেখানে প্রকাশ দেওয়ার কথা বলেছে, আমি যদি যেটুকু বুঝেছি আর কি, সেটা এখানে প্রকাশের কথা ছিল যে নির্বাচনটাকে কিভাবে সুষ্ঠু করা যায়, এবং প্রশাসনের ব্যাপারে উনি বলেছেন, বিশেষ করে সচিবালয় থেকে আরম্ভ করে মাঠ প্রশাসনের ডিসিএসপি পর্যন্ত এবং টিএনও পর্যন্ত প্রত্যেক জায়গায় দলকানা, বিশেষ করে নিরপেক্ষ লোক মানে লোকদেরকে সরিয়ে নিরপেক্ষ এবং ক্রেডিবল লোকজন যাদের অতীত ইতিহাস পর্যালোচনা করে ওদেরকে প্রদান করার কথা বলেছেন, যাতে সুন্দর এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়। এবং আরেকটা বিষয় আমাদের মহাসচিব বলেছেন যে এই সরকারের ভিতরে উপদেষ্টাদের ভিতরে যদি এমন কোনো লোক থেকে থাকে কোনো দলের প্রতি বায়াসড এবং দলের প্রেক্ষাপট পারপাস সার্ভ করবে, ওই ধরনের লোকগুলোকেও সরানোর জন্য বলেছেন উনি। কারণ নাম ধরেন নাই, জাস্ট প্রধান উপদেষ্টা যেহেতু বর্তমান রাষ্ট্রের প্রধান, ওনার কাছে এই বিষয়গুলো রেখেছেন। না, এখানে তো সরকারে এখন যারা আছে বা সচিবালয়ে যারা আছে, এটা বিভিন্ন সময় উপদেষ্টারাও বলেছেন এবং আমরা বিভিন্নভাবেও জেনে থাকি যে এখানে ভাগ বাটোয়ারার একটা ব্যাপার আছে। এর আগে উপদেষ্টা মাহফুজ আহমেদও কিন্তু বলেছেন যে বিএনপি এবং জামায়াত তারা সবাই মিলে বিভিন্ন জায়গায় তাদের লোকজনই বসিয়েছেন, তাহলে আবার আলাদা করে পরিবর্তনটা হবে? এখানে তো সবারই লোকই আছে আসলে। মাহফুজ সাহেব বলেছেন, এখানে উনি ওনার ব্যক্তিগত কথা বলেছেন, উনি তো এখন সরকারে আছেন, উনি তো বাস্তবতাটা বলতে পারেন প্রেক্ষাপট। কিন্তু এখানে একটা বিষয় আপনি খেয়াল করবেন যে সরকারকে আমি একটা বিষয় ধন্যবাদ জানাতে চাই, যে গত দেরিতে হলেও উনি 9 জন ফ্যাসিস্ট আমলের বিভিন্ন রকমের সুবিধাভোগী 9 জন সচিবকে চাকরি থেকে বিভিন্ন মানে স্থায়ীভাবে মানে ওনাদেরকে বাধ্যতামূলক অবসর দিয়েছেন। এই কাজটা যদি আরও আগে হইতো, বিশেষ করে গত 2টা নির্বাচনে যারা দিনের ভোট রাতে করেছেন এবং বিনা ভোটে যারা নির্বাচন করেছেন, আমিডামি নির্বাচন যারা করে দিয়েছেন, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট থেকে মাফিয়াদের রূপান্তর করেছেন, ওই ধরনের লোকগুলো এখনও প্রশাসনে বসে আছে। শুধু এই 9 জনকে সরালে হবে না, ওদেরকে মিন করেছেন। আমার মনে হয় তাদেরকে সরিয়ে দিলে আশা করি নির্বাচন ম্যানিপুলেট হবে না এবং সুন্দর এবং গ্রহণযোগ্য এদেশের মানুষের চাওয়া পাওয়ার সাথে মিল রেখে একটা সুন্দর নির্বাচন। সাইফ মুস্তাফিজ, একটু একই প্রশ্ন আপনার কাছেও রাখতে চাই, সাথে একটু যোগ করতে চাই যে আজকে যে ওনারা দেখা করলেন এবং সেখানে শেষে এসে যে কথাটি বলেছেন যে এখানে যারা বিভিন্ন দলের লোকজন আছেন, বিশেষ করে হয়তো 2 জন উপদেষ্টার কথা বলেছেন যে এনসিপির উপদেষ্টা বলে তারা মনে করেন যে তারা এনসিপির, যদিও তারা এনসিপির কোনো পদে নেই, তাদেরকে সরালেই কি এই যে এখন যে সরকার আছে ইন্টারিম গভর্নমেন্ট আমরা যেটাকে বলছি, সেটা নির্বাচনকালীন সরকার হয়ে যাবে কিনা বা তত্ত্বাবধায়ক সরকার হয়ে যাবে কিনা? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমার সমালোচক এবং টিভির পর্দায় যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার আসলে যেই ম্যান্ডেট নিয়ে গঠিত হয়েছে, যে আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা এসছে, তার যেই কাজকর্মর বাস্তবায়নের রূপরেখা বাংলাদেশের মানুষ দেখতে চেয়েছিল, ঠিক তার উল্টোটাই দেখছে। আপনি একটু আগে বললেন যে ম্যান্ডেট কি শুধুমাত্র নির্বাচন ছিল কিনা, আসলে তা তো শুধুমাত্র নির্বাচনের জন্য ওনারা গঠিত হয়নি, বরঞ্চ বিচার সংস্কার এই বিষয়গুলোর প্রাধান্যটা পাওয়া উচিত ছিল। এবং আমরা আশা করেছিলাম যে বিএনপির যে প্রতিনিধি দল গিয়েছেন তারা এই ব্যাপারগুলো আসলে আলোচনা করবেন বা আলোকপাত করবেন। তো সেই জায়গায় আমরা উল্টা দেখেছি যে তারা আসলে এখন অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের একটা ট্রান্সফরমেশনে দেখতে চায়, যেটা এখন একটা বিচারাধীন একটা প্রক্রিয়ায় আছে। এবং তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সেই ব্যবস্থাপনার জায়গাটা এই ইলেকশনে না, বরঞ্চ তার পরবর্তী যে ইলেকশন সেখানে বাস্তবায়নের একটা সুযোগ আছে। এখন এই আলোচনাটা টেনে আনা এবং প্রেশার ক্রিয়েট করা, এটা আসলে কি উদ্দেশ্যে আসলে তারা করেছে সেটা আমি আসলে এখনও ক্লিয়ার না, বুঝতে পারছি না। এবং আরেকটা ব্যাপার যেটা বলেছে যে আপনি যেটা উল্লেখ করলেন যে তারা কি আসলে যারা অভ্যুত্থানের সামনের থেকে লড়া মানুষজন তাদের কি উল্লেখ করছেন কিনা, আসিফ মাহমুদ বা মাহফুজ আলম, তো সেটা করতে পারে। কিন্তু আমার মনে হয় যে তাহলে কি তার সাথে আজকে বৈঠকে যেসব উপদেষ্টারা ছিলেন, যাদেরকে আমরা বিএনপিপন্থী উপদেষ্টা হিসেবেই জানি, ওয়াহিদুজ্জামান, তারপরে আসিফ নজরুল, ওনারা যেভাবে বিএনপি কেন্দ্রিক তাদের পারপাস সার্ভ করছে, তাহলে কি এরকম মানুষজন আরও 10-12 জনকে অ্যাড করে আসলে সেক্ষেত্রে তাদের তত্ত্বাবধায়ক সরকারের ওই রোডম্যাপটা গঠন করার কথা কি ওনারা উল্লেখ করছেন কিনা,
এভাবে করলে তো আসলে সেম ওয়েতে আওয়ামী লীগের মতো করে একটা ফরম্যাট তারা দাবি করছে। এবং এখানে তো সুষ্ঠু ইলেকশন দূরের কথা, মানে একটা মানে মানে আওয়ামী লীগের থেকে একটা খারাপ ইলেকশন হওয়ার ঘটনা ঘটবে আর কি। কারণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এত রক্ত ঝরার পরে যদি এরকম মানে প্রশাসনিক ক্ষেত্রেও তারা রদবদল চাচ্ছে, মানে ডিরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড বলতে গেলে তারা চাচ্ছে যে সব জায়গায় হয়তো তাদের লোক বসানোর কথা। মাহফুজ আলম যেই 50-60% কথাবার্তা বলছে, আরেকটা দলকেও তারা কানেক্ট করে বলছে যে জামাতের এবং বিএনপির যে ভাগ বটরা করেছে, বিএনপি হয়তো বাঁচাচ্ছে যে পুরাটাই 100% তাদের মতো করে যেন হয়। আবার জামাতের যেদিন বৈঠক হবে আমার মনে হচ্ছে যে ওনারাও হয়তো এই দাবি করবে যে 100% এরকম একটা জায়গা জানি তাদের লোকজন বসানো হয়। এনসিপির যেটা দাবি সেটা হচ্ছে যে কোনো দলের না, এনসিপির কোনো লোকজন লাগবে না, আমরা চাই যে নিরপেক্ষ একটি প্রশাসন ব্যবস্থার মাধ্যমে এই নির্বাচনটা যেন আয়োজন হয়। জি, আরেকটা বিষয়ে জানতে চাই যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিভিন্ন সময় আমরা ঝটিকা মিছিলগুলো দেখছি এবং সেগুলো আজকে রিজভী আহমেদও বলেছেন সেই বিষয়টা নিয়ে যে এগুলো সে মিছিল হবে কি হবে না, আওয়ামী লীগ সচল থাকবে কি থাকবে না, সেটা এই যে এখন অন্তর্বর্তী সরকার আছে তারা এই বিষয়গুলো দেখবে। এই যে মিছিলগুলো হচ্ছে, এখানে কি আপনি এই বর্তমান সময়ের কোনো দুর্বলতা দেখতে পান যে এই জন্য মিছিলগুলো হচ্ছে, তারা ঝটিকা মিছিল করতে পারছে? হ্যাঁ, ডেফিনেটলি, মানে সরকারের তো একটা বড় অংশে দায়ের জায়গা আছে, তাদের দুর্বলতার জায়গা আছে। যেটা আমি প্রথমে বললাম যে এই সরকারের যেই কাজটা যেটা হওয়ার কথা ছিল সেটা না করে যখন তারা ভিন্ন রকম কাজ করা শুরু করে, তখন তো স্বাভাবিকভাবে এই ফ্যাসিবাদের যেই আওয়ামী লীগের যে লোকজন আছে, সন্ত্রাসীরা আছে, তারা সুযোগ পায় ফিরে আসার। এবং আমরা আজকেও আমি একটা মানে সংবাদপত্রে দেখলাম যে মানে বিভিন্নভাবে মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে, যারা গ্রেফতার হয়েছে তারা বিভিন্নভাবে ছাড়া পাচ্ছেন। এখানে দেখা যাচ্ছে যে বড় বড় সব রাজনৈতিক দলের মানুষরা ইনভলভ, গভর্নমেন্টের একটা পোর্শন ইনভলভ। তো এটা তো আসলে সার্বিকভাবে যারা অভ্যুত্থানের সময় নিজেদের জীবন ঝুঁকি নিয়ে লড়াই করলো, যেসব শহীদের ফ্যামিলির আছে, তারা তো মোটা দাগে আসলে এখন একটা হুমকির মুখে পড়ছে। বর্তমানে যেসব রাজনৈতিক দলরা আছে তারা হয়তো বা আরাম আয়েসে নিজেদের সিট বলেন, নিজেদের ক্ষমতার চেয়ার বলেন, এটা হয়তো বা ইনশিওর করে ফেলছে। কিন্তু যাদের জন্য তারা এই ক্ষমতার জায়গাটা পেলো, যাদের জন্য আমরা আজকে এই টেবিলে বসে আলোচনাগুলো করতে পারছি, স্বাধীনভাবে বাসায় নিরাপদে ফিরতে পারছি, তাদেরকে উপেক্ষা করে যখন আমরা এই ক্ষমতার ভাগবটরা করি, সেটা তো আসলে এই অভ্যুত্থানের সাথে আসলে প্রতারণা করা হয়। এবং সেভাবে আমরা দেখতে পাচ্ছি যে এদেরকে ফিরিয়ে আনার সব রকম সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং রিজভী আহমেদ অত্যন্ত দায়িত্বশীল একজন নেতা বিএনপির, তার মুখ থেকে এরকম বক্তব্য আসাটাও আসলে দুঃখজনক। কারণ সেখানে অভ্যুত্থান পরবর্তী সময় শুধুমাত্র উপদেষ্টা প্যানেলেরই দায়িত্ব ছিল না আওয়ামী লীগকে বা অন্যান্য যেসব প্রবলেমগুলো ছিল সলভ করার, সেক্ষেত্রে বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য যে স্টেক হোল্ডাররা ছিল তাদেরও কিন্তু দায়িত্ব ছিল যে এই সরকারকে কতটুকু সফল করা যায়, সেক্ষেত্রে তাদের ভূমিকাটাও কিন্তু একটা বড় অংশের জায়গা ছিল। তো আমরা সেই জায়গায় কোনো রকম সাপোর্ট না করে, হেল্প না করে শুধু তাদেরকে দোষারোপ করেছি, তাদেরকে প্রেশার ক্রিয়েট করেছি এবং তাদেরকে একরকম জুজুর ভয় দেখিয়ে বারবার বাধ্য করছি যে ভাই ইলেকশনটা না দিলে কিন্তু আপনাদের বাঁচার উপায় নেই। জি, আর সাথে আরেকটু যোগ করতে চাই যে আপনারা নিশ্চয়ই আগামীকাল, মানে আমি যদি বলি যে বুধবার জামাতে ইসলামী যাবে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে, আমরা এখনও জানি না, আমরা জানতে পারিনি, হয়তো আপনারাও যাবেন। গেলে এই যে আওয়ামী লীগের এই বিষয় এবং আইন শৃঙ্খলা নিয়ে নিশ্চয়ই আপনারা কথা বলবেন। সেখানে আওয়ামী লীগের যে মিছিল, তারা যে ঝটিকা মিছিল করছে, এগুলো নিয়ে সরকারের সঙ্গে আপনারা কি রকম কথা মানে বলবেন? ডেফিনেটলি, মানে আমাদের সাজেশন থাকবে কিনা? যে ডেফিনেটলি থাকবে। আমরা আমাদের রাজনীতিটা তো জনগণ যতদিন যাচ্ছে ক্লিয়ার হচ্ছেন তারা, আমরা যে কোনো কিছুতে আপোষ করি না, আমরা যে আসলে কোনো কিছুতে মানে কারোর সাথে লিয়াজুর জায়গাটা রাখিনি দেশের প্রশ্নে, সেটা তো ক্লিয়ার। কারণ জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে কাগজে একটা আনুষ্ঠানিকতা হয়েছে, সেখানে এনসিপি এই জন্যই যোগ দেয়নি কারণ এটার কোনো আইনি ভিত্তি থাকছে না, এটা জাস্ট একটা আনুষ্ঠানিকতা ছিল। এবং সেই জায়গায় আমরা জনগণের সাথে বিট্রে করতে পারিনি বা আমরা এটা আসলে করতে চাইও না। এই জন্য ঐক্যমত্য কমিশনের যতদিন আলাপ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা ফাইট করে যাব যেন একটা আইনি ভিত্তির মাধ্যমে জুলাই সনদটা বাস্তবায়ন করা যায়। আর সেক্ষেত্রে আমরা স্বাক্ষর দিব। এবং আমাদের আলাপ আলোচনার বিষয়বস্তু খুব ক্লিয়ার। আমরা জনগণের যে ম্যান্ডেটের জায়গাটা ছিল, আওয়ামী লীগের বিচারের প্রসঙ্গ, তাদের এই যে হঠাৎ করে আজকে সম্ভবত 50টি স্থানে এরকম ঝটিকা মিছিল হয়েছে, সেখানে 150 অধিক 131 জনের মতো অ্যারেস্ট হয়েছে, 131 জনের মতো অ্যারেস্ট হয়েছে। তো এই জায়গাগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব, আমরা সংস্কারের বিষয় বলবো এবং অবশ্যই নির্বাচন যেন সুষ্ঠুভাবে কোনো দলের প্রভাব না পড়ে সে ব্যাপারটা আমরা আলোকপাত অবশ্যই করব।
জুলাই সনদে কি আপনারা সাইন করার বিষয়ে সম্মত হয়েছেন? আপনি একটু আগে বলছিলেন এই বিষয়ে। না, আমরা তো সাইন তো জুলাই সনদের জন্য সবথেকে ফাইট তো বেশি করেছে এনসিপি। আপনি যদি আলোচনা দেখেন সেখানে এনসিপি মোটা দাগে মেজর যে সংস্কারের আলাপগুলো এনেছে তারা এটার জন্য যুক্তি দিয়েছে, তর্ক করেছে, ফাইট করেছে। তো সেখানে তো আমাদের জুলাই সনদে স্বাক্ষর না দেওয়ার কোনো রিজন নেই। কিন্তু এই সনদের যদি কোনো আইনি ভিত্তি না থাকে তাহলে তো আসলে এটা আসলে একটা মূল্যহীন ব্যাপার হয়ে দাঁড়াবে। তো আমরা ঐক্যমত্য কমিশনে আরও কিছু মিটিং হবে, বৈঠক হবে, এবং আমরা এটা তো ক্লিয়ার করেছি যে আমরা এই মিটিংগুলোতে অ্যাটেন্ড করব এবং আমরা চেষ্টা করব যদি ওনারা আইনি ভিত্তির জায়গাটা আসলে নিশ্চিত করতে পারে, পেপারে যদি এই টেক্সটটা লেখা থাকে তাহলে আমরা অবশ্যই সেটাতে স্বাক্ষর করব। জি, ধন্যবাদ আপনাকে। নিজামুদ্দিন, আপনার কাছেও একটু জানতে চাই, আওয়ামী লীগের ঝটিকা মিছিল হয়েছে, এর আগে আমরা দেখছিলাম প্রায়, আমরা মাঝখানে হয়তো কিছুদিন দেখলাম যে না মিছিল একটু কম হচ্ছে বা দেখতে পাইনি। আজকেও ঢাকার 11 এলাকায় মিছিল হয়েছে এবং 131 জনের মতো অ্যারেস্ট হয়েছে। আপনারা আসলে এটা নিয়ে কি ভাবছেন? দলীয় দিক থেকে আপনাদের কাছে কোনো এই বিষয়ে নির্দেশনা আছে কিনা? আসলে আপনি একটু খেয়াল করে দেখবেন যে 5ই আগস্টের 24-এর পর থেকে এই ফ্যাসিস্ট সংগঠন আওয়ামী লীগ যখনই রাজপথে নেমে বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা কোনো ম্যাসাকার করার জন্য যেভাবে নামার চেষ্টা করছে বাংলাদেশের যে কোনো প্রান্তে, বাংলাদেশের একমাত্র দল বিএনপি এবং তার অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনগুলো তাদেরকে প্রতিহত করেছে। এবং বিভিন্ন, আমার মনে হয় সবচেয়ে বেশি, অন্যরা করেছেন, সবচেয়ে বেশি মাঠে আমাদের যদি নেতাকর্মীদের ভিতরে দু চারজন থাকলেও ওরা দৌড়িয়ে ওদেরকে মানে তাড়া করে পুলিশকে ধরে দিয়েছেন, এরকম হাজারো রেকর্ড আছে। আর বিএনপি কখনো সেই, কারণ যে নির্যাতন নিপীড়ন বিএনপিকে আওয়ামী লীগ করেছে, বিএনপি কখনো আওয়ামী লীগকে আবার ফিরে আসার রাস্তা করে দেবে না। কারণ বিএনপির প্রতিটা নেতাকর্মী এভাবে নির্যাতন নিপীড়িত আওয়ামী লীগের মাধ্যমে। আর আওয়ামী লীগ যে কতটুকু হিংস্র সেটা বিএনপি 17 বছর সেটা ভোগ করেছে। আর 24 আন্দোলন আমাদের যাতে যারা ছিলেন আমাদের সহযোদ্ধারা, তারা তো অবশ্যই এটার সাথে তাদের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন এবং দেখেছেন। আমরা কিন্তু 17 বছর দেখেছি। তো সেই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রতিটা অঞ্চলে একটু বলি, অবশ্যই আপনাদের 17 বছর যে ত্যাগ তিতিক্ষা, আমাদের অনেক ফ্যামিলি মেম্বার বিএনপি করে, আমাদের পরিচিতরা করেছে, তারা তৃণমূলে যেরকম স্যাক্রিফাইস করেছে এটা আমরা দেখতে পেয়েছি। কিন্তু ধরেন যে এই অভ্যুত্থানের পরিবর্তে আমি আপনাকে 10 থেকে 12টা এক্সাম্পল দিতে পারবো। আমি কেরানীগঞ্জের নিপুণ রায়ের কথা বলতে পারবো, যে সেখানকার এরকম মানে প্রথিতযশা যেসব আওয়ামী লীগার ছিল তাদেরকে সে শেল্টার দিচ্ছেন, তাদেরকে সে নিরাপদে রাখছেন, তার বিনিময়ে হচ্ছে যে মাসিক একটা চাঁদা নিচ্ছেন, এরকম মানে একদম ডকুমেন্টেড লিস্ট আমাদের কাছে আছে। আমরা সেটা এক্সাম্পল সহ আপনাদেরকে দিতে পারবো। এবং সারা বাংলাদেশে এই উদাহরণ খুব কম না। এবং আমরা যেটা বলছি যে আপনাদের তৃণমূলের নেতারা যতটা স্যাক্রিফাইস করেছে, আপনাদের উপসারীর নেতারা ততটাই তাদের সাথে বিট্রে করছে। দেখুন, এবং এই জন্য তারা সুযোগ পাচ্ছে ফিরে আসতে। বিএনপি এটা বিশাল দল, হ্যাঁ, সারা বাংলাদেশের একেবারে গ্রাম থেকে আরম্ভ করে কেন্দ্র পর্যন্ত প্রচুর নেতাকর্মী। এই নেতাকর্মীদের ভিতরে গুটি কয়েক লোকের কোনো কর্ম দিয়ে টোটাল বিএনপিকে মাপা যাবে না। এনসিপি বা অন্যান্য সংগঠন যারা আছে, আমি ঠিক আছে, আমি যদি এই ধরনের থাকে বিএনপি এই ধরনের কার্যক্রম এবং বিভিন্ন রকমের দলীয় গঠনতন্ত্র, দলীয় শৃঙ্খলাভঙ্গ প্লাস কোনো রকমের অপরাধ কার্যক্রমের সাথে জড়িত থাকার অজুহাতে বিএনপি আরও বিভিন্ন সাংগঠনিক কাজের মানে সাংগঠনিক নিয়মের বাইরে কার্যক্রম করার কারণে 7000+ লোকজনকে দলের বিভিন্ন পদ থেকে বহিষ্কার করেছে সাময়িক এবং স্থায়ীভাবে। তো সেক্ষেত্রে যেহেতু বিএনপি গভর্নমেন্টে নেই, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো বিএনপি চালায় না, প্রশাসন তো বিএনপি চালায় না, দল তো বিএনপি চালায়। হ্যাঁ, দল বিএনপি চালায়। আপনি তো বিএনপির নেতা, বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব সহ আমাদের যে নেতৃবৃন্দ, আমরা তো বহিষ্কার করতে পারবে, ওনারা বহিষ্কার করবে। আমি যদি কোনো অপরাধ করি আমাকে বহিষ্কার করবে, আমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কী, আইন প্রয়োগকারী সংস্থা আছে, দেশের রাষ্ট্র আছে, রাষ্ট্র সেটা ব্যবস্থা নেবে। যেটার সাথে জড়িত, অপরাধের সাথে জড়িত থাকলে তাকে তার বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেবে। আর যদি কোনো আওয়ামী ফ্যাসিস্টকে প্যাট্রোনাইজ করে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার কারণে যদি এমন কোনো কিছু করে থাকে, অবশ্যই রাষ্ট্রীয় ব্যবস্থা নেবে। যেহেতু নিষিদ্ধ সংগঠন, ওদেরকে প্যাট্রোনাইজ যে করবে সে অপরাধী। আমি ধিক্কার জানাই যে এটার সাথে জড়িত, সে যে দলের হোক, যে মতের হোক। কারণ এই আওয়ামী লীগ আমাদের 2000 লোকের রক্ত খেয়েছে, 17 বছর আমাদের কমপক্ষে 4000 লোককে গুম করেছে। আমাদের নেতাকর্মীরা তাদের নির্যাতনের লক্ষ লক্ষ নেতাকর্মী আমরা রাস্তায় ঘুমিয়েছি, মাঠে ঘাটে ঘুমিয়েছি। এখন তো মনে হচ্ছে সবাই সেগুলো ভুলে গিয়েছে। না, আসলে ভুলে না। ঘটনা হচ্ছে আমরা যখন মানে এখন তো নিজেদের ভিতরে যে বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের নির্যাতন বলবে না, তবে বাঙালিদের, আমাদের বাঙালি মুসলমানদের একটা ধর্ম আছে, আমের সফা
শ্রদ্ধা আহমেদ সোফার একটা বক্তব্য আছে, তারা ভুল প্রভু আমরা সবসময় ভুলে যাই, আমাদের বেশি দিন মেমোরিতে থাকে না দুঃখ কষ্টগুলো। যেমন আমি এখনও মানে বাম পায়ের মানে যে গুলি লেগেছে সেটার ব্যথা নিয়েই আবার আমরা যখন কেউ আসে আমাদেরকে আমরা একটু মানে যখন নরম করে কথা বলে আমরা ওদেরকে সফট হয়ে যাই। আমরা তো আসলে এইরকমই, আমাদের এই সাবকন্টিনেন্টাল মানুষগুলো এরকমই। কিন্তু আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদের প্রশ্নে আমরা প্রত্যেকে এক থাকবো, এটার বিকল্প কিছু নেই। কারণ এই এখনও আপনি দেখবেন যে এই ফ্যাসিবাদের লালনকারী সীমানার উপারে বসে এখনও বিভিন্ন ইস্যুতে প্রত্যেকটা ইস্যুতে টিপ্পনি কেটে যেভাবে কথা বলতেছে এবং লোকজনকে লেলিয়ে দিচ্ছে, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, আমাদেরকে ভুলে গেলে চলবে না। ওরা এই দেশের শত্রু এবং স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। ওদের ব্যাপারে সবাইকে এক না হলে সামনে আমাদের জন্য কঠিন সময় অপেক্ষা করতেছে। জি, আপনাকে ধন্যবাদ। আমার একটা বিজ্ঞাপন বিরতির সময় হয়েছে, তারপরে আমি সাইফ মোস্তাফিজ আপনার কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। জামায়াত ইসলামের সঙ্গে আমরা যে সম্পর্কটা আপনাদের দেখছিলাম, অনেকেই বলছিলেন বিভিন্ন জায়গায়, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে তাদের সঙ্গে আপনাদের একটা খুব ভালো সম্পর্ক, বা সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন হতে পারে। ঠিক এই সময় এসে আপনাদের এনসিপির বিভিন্ন নেতাদেরকে আমরা জামায়াতের বিষয়ে কথা বলতে দেখছি, এবং জামায়াতও যেমনটি এই যে বাবা ছেলের একটা ব্যাপার, বাবা ছেলে মানে এই রাজনীতিতে নতুন এসে যে ভূমিকা আপনাদের, সেটা নিয়ে একটু কথা বলেছেন মিয়া গোলাম পরোয়ার। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সেখানে দেখে আপনাদের মতামত জানাতে পারেন। সাইফ মুস্তাফিজ, যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম যে জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না, এনসিপির উদ্দেশ্যে বলেছিলেন মিয়া গোলাম পরোয়ার। যদি একটু জানতে চাই, আসলে আমি যেটা আগেও বলেছিলাম যে মনে হয়েছিল যে আপনাদের সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক, আপনারা নির্বাচনে একজোট হয়েও নির্বাচন করার একটা সম্ভাবনা আছে। আসলে এটা কি উপরে মানুষকে দেখানোর জন্য, নাকি সত্যি হচ্ছে এই বিষয়গুলো এখন ঘটছে এবং বিভিন্ন প্রতিক্রিয়াও আছে আপনাদের? একটু জানতে চাই। দেখুন, এনসিপি গঠন হওয়ার পূর্বে থেকেই মানে ছাত্রদেরকে কে যে মানে এই গ্রুপটা আসলে কাদের, এটা নিয়ে একটা মারামারি প্রথম থেকে ছিল। বিএনপি, জামাত, তারপরে গণ অধিকার পরিষদ, এবি পার্টি, জুনাইদ সাকিব ভাই, মানে সবারই মোটামুটি কোনো না কোনোভাবে দাবি যে এই গ্রুপটা আমাদের, এদেরকে আমরা পেট্রোনাইজ করছি। তো এটা আসলে যত দিন যাচ্ছে মানুষেরও এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে, এবং একটা পারসেপশন তৈরি হয়েছিল যে জামাতের বি টিম এনসিপি, জামাত এনসিপি ভাই ভাই, এরকম একটা ব্যাপার। এখন অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলকেই সে সম্মানটা করেছি, সেই জায়গাটা তাদেরকে নিয়ে কাজ করার আমরা চেষ্টা করেছি, এবং সেটা আমরা এখনও করতে চাই। মানে বিএনপি সহ অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো আছে, কিন্তু যাদের দ্বিচারিতা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ প্রশ্নে যাদের বিভিন্ন রকম পদ্ধতিগত জায়গায় আমরা দেখছি যে এক রাতের বেলা একরকম কথা, দিনের বেলা একরকম কাজ, তো সেগুলো নিয়ে আলোচনা সমালোচনার জায়গা তো আমরা করবোই। সেটা আপনি আমার শুভাকাঙ্ক্ষী হন বা আপনি আমারকে না দেখতে পারেন, এটা আসলে কিছু করার নেই। মানে বাংলাদেশ প্রশ্নে, বাংলাদেশের জনগণের প্রশ্নে আমরা এটাতে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, স্ট্রেট ফরওয়ার্ড কাজগুলো করার জন্যই আমরা এই রাজনীতিতে এসেছি। তো সেখানে আমাদের আহ্বায়ক সাহেব তাদের যে ভূমিকাটা ছিল, এবং তারা কিন্তু দেখেন যে পিআরের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপার হাউসে হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জায়গাটাকে তারা কিন্তু একরকম দ্বিধা বিভক্ত করে আসলে লোয়ার হাউসের জায়গাটাতে তারা আলাপটা তুলেছে, এবং তারা মাঠের আন্দোলনেও চলে গিয়েছিল, যেখানে আসলে ঐক্যমত্য কমিশনে আলাপ চলছিল। তো সেখানে আলাপ চলাকালীন সময়ে মাঠে চলে যাওয়াটা, মাঠে চলে যাওয়াটা আসলে খুবই মানে কেন ইভেন তাহলে তারা কেন স্বাক্ষর করলো? ইভেন তারা এইরকম 3-4 জনে বিভিন্নভাবে বলেছে যে আমরা হচ্ছে যে স্বাক্ষর করব না, বা এটা না হলে এটা হবে না, এটা নিয়ে কি আপনাদের সঙ্গে কোনো কথা হয়েছিল জামায়াতের সঙ্গে? না, আমাদের সাথে কারোর এরকম ইয়া হয়নি। আমরা আমাদের নিজেদের জায়গা থেকেই স্টিক ছিলাম যে আমরা মানে আইনি ভিত্তি না পেলে আমরা আসলে যাব না। তো তাদের এরকম একটা দ্বিচারিতা দেখতে পেলাম, এবং সাইন করে আসার পর আমরা দেখতে পেলাম যে তাদের বিভিন্ন নেতারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে। এই মিয়া গোলাম পরোয়ারই উনি বলেছেন যে যদি আইনি ভিত্তি না হয় তাহলে কিন্তু আমরা স্বাক্ষর উইথড্র করব। তো এরকম মানে নিজেদেরকে বাবা দাবি করা মানুষের এরকম সুসুলভ আচরণ আমাদেরকে আসলে খুবই মানে হাস্যরসাত্মক একটা জায়গা তৈরি করে, যে তাদের ভূমিকাটা, তাদের জায়গাটা আসলে কীরকম জায়গায়। এবং আমি এটাও বলতে চাই যে মানে বিভিন্ন সময়ে যারা এনসিপির কে নিজেদের
মানে এনসিপির জায়গা থেকে যে তাদের দলকে নিজেদের অভিভাবক হিসেবে দাবি করে, সেটার থেকে বের হয়ে আসা উচিত। এবং আমার মনে হয় যে তাদের নিজেদের রাজনীতিটা কি সেটা বাংলাদেশের মানুষের কাছে দেখানো উচিত, সেটা নিয়ে কথা বলা উচিত। এরকম নোংরা এলিগেশন দেয়া, তারা আমাদের আহ্বায়ক যে কথাগুলো বলেছেন পারলে সেটা ডিবাং করুক, সেখানে সেই যুক্তিতে বা সেই তর্কে না পেরে আমি তোমাদের বাবা বা এরকম কথাগুলো এই সময় এসে রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের কাছে খুবই হাস্যকর লাগে। এবং আমরা এটা বলতে চাই যে মানে এনসিপির যদি কোনো অভিভাবক থাকে বা এরকম বাবা টাইপের কোনো কিছু থাকে, সেটা হচ্ছে যে বাংলাদেশ আপামর জনতা। তো আমরা এদেরকেই জনতার জায়গা থেকে কৃষক, শ্রমিক, ছাত্র, গৃহিণী, এই মানুষগুলোকে আমাদের অভিভাবক হিসেবে দেখি। তারা আমাদেরকে অনেক সময় অনেক ভুল হলে গাইড করে, সাপোর্ট করে। তো আমরা তাদের জন্য রাজনীতি করতে চাই। কোনো রাজনৈতিক দলের এরকম জায়গা থেকে তাদেরকে আমরা সেই জায়গাটা দিই না। জামায়াতের সাথে আসলে কোথায় গিয়ে আপনাদের এই দ্বন্দ্বটা হলো? আপনারা যেমন বলছিলেন যে আপনারা জুলাই সনদে সাইন করবেন না, এটার আইনি ভিত্তি না হলে, ঠিক একই কথা আমরা জামায়াতের কাছেও শুনতেছিলাম। এরপরে জামায়াত কিন্তু অনুষ্ঠানে গেল এবং সাইন করে আসলো। তারপরেই কিন্তু আমরা নাহিদের, আপনাদের যে আহ্বায়ক, তার পোস্ট দেখলাম। আসলে কি এই সাইন করা নিয়েই আপনাদের সঙ্গে এই দ্বন্দ্বটার প্রথম শুরুটা, নাকি অন্য কোনো কারণ? না, ওভারঅল মানে আপনি অভ্যুত্থানের পরবর্তী সময় থেকেই তো মানে বিএনপি এবং জামাত দুই রাজনৈতিক দলেরই বিভিন্ন প্রেক্ষাপটে অনেক কথা বলার জায়গা তৈরি ছিল। কিন্তু দেখেন, বৃহত্তর স্বার্থে, বাংলাদেশের মানে ঐক্যের স্বার্থে আমরা অনেক সময় অনেক কিছু বলতে পারিনি বা বলিনি। কারণ হচ্ছে যে আমাদের মাঝখানের বিভাজনের সুযোগগুলো কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে চলে আসবে এবং তারা বারবার ফিরে আসার সুযোগটা হবে। সেই জন্য আমরা মানে মানে তরুণ হয়েও আমরা মুরব্বীর মতো করে চেষ্টা করেছি যে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার। কিন্তু দিন শেষে যখন আমাদের যে মেজর আইডেন্টিটির জায়গা, যেই সনদের বাস্তবায়নের জন্য আমরা এতদিন ফাইট করলাম, যে সংস্কারের জন্য আমরা ফাইট করলাম, সেখানে যখন একটা রাজনৈতিক দলের এরকম কথাবার্তা আসে, সেটা তো আসলে প্রতারণার সামিল জাতির সাথে, সেটা উল্লেখ করাটা আমাদের কাছে মনে হয়েছিল যে যুক্তিযুক্ত। এবং বিএনপির জায়গাটা তো ডে ওয়ান থেকে বিএনপি তো এরকমই টালমাটাল, মানে তারা অ্যাকচুয়ালি ওইভাবে তারা সংস্কারটা কখনোই চায়নি। তারা বারবার বলছে যে আমাদেরকে আপনারা ক্ষমতায় আনেন, আমাদের 31 দফার আলোকে আমরা পুরো বাংলাদেশ পরিবর্তন করে ফেলবো। কিন্তু আপনি 31 দফার যদি ডেটা ড্রিভেনলি আপনি যদি ডিসক্রাইব করে আলোচনা করেন, দেখবেন হাজারো অসংখ্য লুপহোল আছে। এবং এখানে যে এত ত্রুটিপূর্ণ একটি সংস্কার প্ল্যান তাদের, এটা ধরেন এটা 1 ঘন্টা যদি আমরা বসি, আপনি পুরো আমরা ক্লিয়ার করে দিতে পারবো আপনাকে যে 31 দফার কত ধরনের লুপহোল আছে। তো এই যে এরকম চটকদার বিভিন্ন বিজ্ঞাপন নিয়ে পূর্বে আমরা দেখেছি যে আওয়ামী লীগকে রাজনীতি করতে, এখন হয়তো বিএনপি সেটা করার চেষ্টা করছে। কিন্তু মানুষ খুব ক্লিয়ার ভিশন, মানুষ এখন বোঝে, মানুষের কাছে ইন্টারনেটের ইজি অ্যাক্সেসগুলো আছে, চাইলেই আমি মুখে বলে দিলাম, সেটা আসলে হয় না আর কি। তো এই জায়গা থেকে বিএনপি, জামাত এবং বড় যেসব রাজনৈতিক দলগুলো নিজেদের দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার কথা ছিল, সেটা আসলে তারা দিতে পারেনি, ব্যর্থ হচ্ছে। এবং এখনও নির্বাচন কেন্দ্রিক যে তাদের জোরঝাপ, সেটা আসলে তাদের প্রমাণ করছে ক্ষমতার বাইরে আসলে তারা তা কিছু চিন্তা করতে পারছে। জি, আপনাকে ধন্যবাদ। নিজামুদ্দিন, আপনার কাছে একটু আসতে চাই। নাসির উদ্দিন পাটোয়ারি, এনসিপির নেতা, উনি বলেছেন যে জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। আপনারাও বিভিন্ন সময় একই কথা বলছেন। আজকেও আমি একটা টক শোতে দেখছিলাম, শামসুজ্জামান দুদু, আপনাদের বিএনপি নেতা, উনিও বলছিলেন যে আসলে ভোটের মাঠ এবং এমনি কথা বলার মধ্যে অনেক তফাৎ, ভোটের মাঠে গেলেই দেখা যাবে। আপনার কাছে কি মনে হয় জামায়াতকে নিয়ে? ধন্যবাদ ভাই। আমি অ্যাকচুয়ালি জামাত নিয়ে কথা বলার আগে দিয়ে আমি আমার ভাই যে কথাগুলো বলেছেন, বিএনপি বিভিন্ন লুপ হোল, বিভিন্ন বিএনপি যে 31 দফা নিয়ে উনি কথা বলেছেন যে 5 তারিখের পর থেকে বিএনপি কোনো সংস্কারের পক্ষে ছিল না, যে বিষয়টার সাথে আমি দ্বিমত পোষণ করতেছি। বিএনপি বাংলাদেশপন্থী গতানুগতিক রাজনীতির পরিবর্তন এনে বাংলাদেশপন্থী একটা সংস্কারপন্থী একটা দল হিসেবে মানে সব সময় মানে পরিবর্তন, যেটা মানে মধ্যমপন্থী দল হিসেবে বাংলাদেশে যেভাবে রাজনীতি শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে অদ্যাবধি বিএনপি কখনো কোনো বিষয়ের ভিতরে আটকে থাকে নাই। যখন সময়ের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে যে সংস্কার প্রয়োজন, বিএনপি সেই সংস্কারে এগিয়ে গিয়েছে। আপনি দেখেন ঐকমত্য কমিশনে প্রথম থেকে যে আলোচনাগুলো হয়েছে, বিভিন্ন দিনের যে আলোচনা, পর্যালোচনা, মানে জনগণের সাথে, দেশের সাথে, অন্যান্য দলগুলোর সাথে বিবাদে না যাওয়া, ভাই যেটা বললেন যে বিবাদে না যাওয়ার জন্য, বৃহত্তর ঐক্যের জন্য বিএনপি অনেকগুলা মানে প্রস্তাবে সম্মতি দিয়েছেন। এবং আমরা যে প্রস্তাবগুলো দিয়েছেন সেই প্রস্তাবগুলো সহ যেটা আলোচনার মাধ্যমে সবাই গ্রহণ করেছে, সেটা নিয়ে বিএনপি সামনে এগিয়েছে। সো বিএনপির 19 দফা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা, এরপরে ভিশন 2030, এরপরে 31 দফা, প্রতিটা ইস্যুর ভিতরে বাংলাদেশকে আগামী দিনে অগ্রযাত্রা যেখানে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষের ভোট এবং বাতের অধিকার নিশ্চিত করে বাংলাদেশকে
মানে এগিয়ে নেওয়ার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা সে পদক্ষেপে নিচ্ছি। ইনশাআল্লাহ জনগণের কাছে আমরা সেটা প্রচারও করতেছি। ভবিষ্যৎ যখন আমরা মানে রাষ্ট্র পরিচালনার সুযোগ পাবো, মানুষ এটা সুফল পাবে ইনশাআল্লাহ। একটু উল্লেখ করি আপনাদের আপনি বলেন, আপনাদের 31 দফা নিয়ে আমি একটু কথা বলি। আপনি বলেন, আপনার সময় আপনি এখনই তাহলে আপনি উত্তরটা দিয়ে না, আপনি ওইটা আমরা তো আমাদের 31 দফা আমরা তো এটা এমন না, এটা আমরা রেখে দিয়েছি, এটা তো ওপেন ফর এভরিবডি ইনশাআল্লাহ। এদেশের মানুষ যখন আমি জাস্ট একটা পয়েন্ট বলি, আপনি এটা একটু তাহলে একটু অ্যাড্রেস করেন। জি বলেন। দেখেন, আপনাদের বিএনপির 25তম দফায় বলা হয়েছে যে তারা জিডিপির 5% শিক্ষা খাতে ব্যয় করবে। আপনাদের বিএনপির 26তম দফায় বলা হয়েছে তারা জিডিপির 5% স্বাস্থ্য খাতে ব্যয় করবে। অর্থাৎ জিডিপির 10% কেবল এই দুই খাতে আপনারা ব্যয় করছেন। অন্যদিকে বাংলাদেশের মোট বাজেট হলো জিডিপির 12.65%। তাহলে এর মধ্যে পাবলিক সার্ভিস খাতে প্রায় 5% ব্যয় হয়। এছাড়া তার সঙ্গে আছে ইম্পোর্ট বিল, কৃষিখাত, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক ব্যয় ইত্যাদি। তাহলে মানে আপনার হিসাবটা দেখেন, সেখানে আপনার কিন্তু হিসাবের অনেক বড় একটা গরমিল আছে না। এখানে আপনি তো মানে বর্তমান জিডিপির 12.65% বাজেট, বিএনপি যদি মানে তাহলে 55% জিডিপি বাড়াতে হবে, সেটা কি সম্ভব? না, সেটা তখন বাস্তবতার প্রেক্ষাপট মিলিয়ে, বাংলাদেশের অবস্থার প্রেক্ষাপট মিলিয়ে তখন আমাদের এটা লক্ষ্যমাত্রা 5% জিডিপি, যেহেতু বাংলাদেশে যে এই দুইটা ভিজিবল না, মানে আপনারা যে 30 দফার বাস্তবায়নের কথা বলছেন না, ভিজিবল না। আপনাদের আমাদের ইস্তেহারটাই বাস্তবায়ন করতে হলে জিডিপির 55% আপনার প্রতিটা সেক্টরে এক্সপার্টিসদেরকে নিয়েই আমাদের এই 31 দফা। এরপরও বাংলাদেশের যারা এই সেক্টরগুলোতে দীর্ঘদিন কাজ করে মানে গবেষণালব্ধ যে জ্ঞান অর্জন করবে সেটার প্রতিফলন ঘটাবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উনি, আপনি দেখবেন যে উনি বিভিন্ন সময় এখানে বসে বসে যে সেক্টরের অভিজ্ঞ তাদের মতামত নিয়ে এটাকে মানে রেকটিফাই করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ বিএনপি যদি মানুষের ভোটে, এদেশের মানুষের ভোটে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তখন মানে যুগের সাথে তাল মিলিয়ে যখন যেভাবে পরিবর্তন করা দরকার সে লক্ষ্যে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। না, এটা আপনি আসলে যদি প্রবলেমে চোখে দেখেন, প্রবলেমে দেখবেন। আর যদি আমি তো আপনাকে একটা পয়েন্ট বললাম, 25 নম্বর দফার 26 নম্বর দফার কথাটা বললাম না, এগুলা নিয়ে এটা তো বাস্তবিক অর্থে সম্ভব না। তাহলে আপনি কিভাবে বলছেন যে পরবর্তীতে আপনি এক্সপার্টিসদের নিয়ে করবেন? তাহলে আপনি এখন না মিথ্যা না, আমরা তো আমাদের প্রেক্ষাপট, আমাদের তো প্ল্যান আছে, আমরা তো এনসিপি চোখ দিয়ে বাংলাদেশ দেখতেছি না, আমরা তো এদেশের মানুষের চোখ দিয়ে। কারণ বিএনপির এমন একটা ঐতিহ্য আছে, বিএনপি কয়েকবার রাষ্ট্র পরিচালনা করেছে, কিভাবে রাষ্ট্র চালাইতে হয় সেটা বিএনপি জানে। ইনশাআল্লাহ গরমিল থাকবে না, অবশ্যই গরমিল থাকবে। বিএনপি এইভাবে গরমিল ছিল না তো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উন্নয়নের রাজনীতি শুরু করেছেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের বিভিন্ন ডেটা সহ উল্লেখ করলাম, হ্যাঁ, বিভিন্ন সেক্টরে। সেক্ষেত্রে বিএনপি এগুলোর প্রতিফলন ঘটাবে। এদেশের মানুষ বিএনপির প্রতি সে আস্থা গত সময় রেখেছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে রাখবে। আমি জামাত নিয়ে কথা বলি, সেক্ষেত্রে জামাতের রাজনীতি আপনি যেটা প্রশ্ন করেছেন, জামাতের রাজনীতিটা আসলে সবসময় আপনি যদি খেয়াল করেন, জামাতের সৃষ্টি লগ্ন থেকে, জামাত যখন পাকিস্তানে জামাতের জন্ম, তখন থেকে জামাতের একটা বিষয় আছে, জামাত আসলে এই সবসময় দুইটা ব্যাটারি, মানে দুই ব্যাটারি চার্জ দিয়ে রাখে, এক ব্যাটারি ক্ষমতার দিকে, আরেক ব্যাটারি ক্ষমতার বাইরের দিকে। মানে তাদের রাজনীতিতে এটা তো একটা সেফটির ব্যাপার। ভালো তো ব্যাটারি এখানে এটা আরেকটা বিষয় আপনি খেয়াল করবেন, জামাত না, এই সেফটি আরেকটা বিষয়, জামাত সবসময় ক্ষমতার পক্ষে। আপনি খেয়াল করবেন 47-এ ক্ষমতার পক্ষে ছিল, 71-এ সে ক্ষমতার পক্ষে, পাকিস্তানিদের পক্ষে। 47 দেশ বিভাগের সময় আবার যখন দেশ মানে 47 দেশ বিভাগ হয়ে যায়, আবার তা জামাতের যে প্রতিষ্ঠাতা আবার যাইয়া সেখানে যা বলছে রয়েছে, না এটা ইমানি দায়িত্ব ছিল, এটা ইমানি দায়িত্বে রাষ্ট্র গঠন হয়েছে। আপনি 71-এর ভূমিকাটা সে প্রেক্ষাপটে দেখেন, 71-এর পর থেকে 54 বছরের ইতিহাসে তাদের কর্মকাণ্ডগুলো দেখেন, এবং তাদের বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তাদের কথাবার্তাগুলো কী। এখনও যখন যেন 24-এ বাংলাদেশের এই সৃষ্টি থেকে, বিশেষ করে 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত জামাতের কোনো সিদ্ধান্তই বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রের পক্ষে ছিল না। একমাত্র জামাত একটা বিষয় বলতে পারবে যে 24-এর কোনো আন্দোলনে এদেশের মাস পিপল, প্রতিটা শ্রেণী পেশা জনগণ যখন এই আন্দোলনের সাথে একমত হয়, জামাত সহ, এই জামাতের একটা বিষয় বলার আছে। কিন্তু এরপরে আপনি 24-এর 5ই আগস্টের পরে জামাত নিজেদেরকে বিভিন্নভাবে, এর আগে আপনার বিরতির আগে যেভাবে বলছেন, ওরা ক্ষমতায় মানে নিজেরা ঘুমের ভিতরে বা মানে যেভাবে দেখে, যেদিকে তাকায় জামাতকে ক্ষমতায় দেখে। তারা তো এই যে ডাকসু জাকসু সহ যত নির্বাচন হলো সবগুলোতে বিপুল ভাবে তারা জয়ী হয়েছে, এবং তারা এটাতে আশাবাদী, এবং সামনে যে নির্বাচন হবে, জাতীয় নির্বাচন, সেই নির্বাচনেও তাদের এই রকমই ডাকসু ছাত্র সংসদ নির্বাচনে 1971 সালের পর থেকে বহুবার বাংলাদেশে হয়েছে। আমি সম্মানের সহিত বলবো, ডাকসু বিপিগুলো অতীতের যারা বিপি হয়েছেন স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ম্যাক্সিমাম বিপি, জামাতের নেতারা কিন্তু এটা বলছেন বিভিন্ন সময়, বলছেন
কোন এই যে আমি এখন সম্মান রাখবো, আমি সম্মান রেখে বলবো আমাদের ডাকসু নেতারা নির্বাচনের মতো তাদের মাঠে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনেও তারা বাস্তবতা এরকম ভালো না, ফলাফল নিয়ে আসবে। বাস্তবতা এরকম মনে করেন আমাদের কাছে এরকম কোনো এক্সাম্পল নাই। হ্যাঁ, বাংলাদেশের এখানে মানে ছাত্ররা যে ছাত্র কিছু মুসলিমীয় ছাত্র এটা কেন ওদেরকে ভোট দিয়েছেন সেটা বিশ্লেষণ করতে গেলে আমার যদি সময় দেন আমি সেদিকে যাব, সেটা প্রেক্ষাপটটা ভিন্ন। আমরা বিরতির পরে সে বিশ্লেষণ চাইলে আপনি কিন্তু দিতে পারবেন। এখন দেখেন আপনি এই যে পিআর, আপনার সাহেব যেটা বললেন পিআর কখন কোনটা নিয়ে তারা সামনে আগায় তারা বলতে পারে। আমরা বিরতির পরে সেই বিষয়ে কথা বলবো। বিরতিতে যাওয়ার আগে সাইফ মুস্তাফিজ আপনার কাছে একটু জানতে চাই যে আপনাদের এনসিপির অনেকেই বলছেন যে আওয়ামী লীগের পুনর্বাসন করছে জামায়াত, এবং সামনে যদি নির্বাচন হতে যতদিন আছে এর মাঝেই হয়তো জামায়াত চেষ্টা করবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এবং তাদের ভোটগুলো নেওয়ার জন্য। এটা বিএনপিও কিন্তু বলছে একই কথা যে জামায়াতকে পুনর্বাসন করার চেষ্টা করছে, জামায়াত আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। সাথে আরেকটা বিষয় একটু বলি, চট্টগ্রামে আওয়ামী লীগের অফিস দখল করে নিলেন এনসিপির নেতারা, এই বিষয়টাও যদি একটু আপনি বিরতির পরে বলেন। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সমসাময়িক রাজনীতি সহ রাজনীতি টানাপোড়েন নিয়ে। আমি বিরতির আগে সাইফ মুস্তাফিজ আপনার কাছে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম। আসলে 5ই আগস্টের পর থেকে 5ই আগস্টের পর থেকে কিন্তু আমরা এনসিপির যারা আগের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন তাদের বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দেখেছি, বিভিন্ন রকমের প্রশ্ন সবসময় উঠেছে। আপনারাও কিন্তু অনেককে আপনাদের দল থেকে বহিষ্কার করেছেন, বিভিন্ন রকমের চিঠি ইস্যু করেছেন, কিন্তু এখনও আমরা যেটা দেখছি যে আজকেও একটু দেখলাম চট্টগ্রামে আওয়ামী লীগের অফিস দখল করলো এনসিপির নেতারা। এই বিষয়টা যদি একটু বলেন, তারপরে শেষে এসে একটু জানতে চাইবো যে পুনর্বাসন করছে জামায়াত আওয়ামী লীগকে, এটা কিভাবে করছে একটু জানতে চাই। হ্যাঁ জি, এইটা আসলে একটু ভুল ইনফরমেশন এসছে। ব্যাপারটা ছিল যে এটা পূর্বে আওয়ামী লীগের অফিস ছিল এবং তারাই মূলত দখল করেছিল, এবং এখানকার যারা মূল মালিক মানে তাদের ক্ষেত্রে কিন্তু এই অভিযোগটা আসেনি, এবং সম্পূর্ণ ডিড ডকুমেন্ট করে হচ্ছে যে সেখানকার জায়গাটা এনসিপির ওই চিটাগাংয়ের যারা যেখানে অফিসটা এসছে তারা নিয়েছে। এই ব্যাপারে ভুল ব্যাখ্যা এসেছে যে আওয়ামী লীগের অফিস দখল করা হয়েছে। কারণ তাহলে কি এনসিপি জায়গাটা উদ্ধার করে দিল? কাইন্ড অফ বলতে পারেন, মানে দখল করেছিল আওয়ামী লীগ, উদ্ধার করে দিল এনসিপি। এনসিপি তো কারণ এই আওয়ামী লীগের তো উদ্ধার করে না, ব্যাপারটা হচ্ছে যে ওইখানের যারা মালিক তাদের থেকে এনসিপি ভাড়া নিয়েছে। আচ্ছা, এটা তো ধরেন তাদের থেকে দখল করা বা এরকম কিন্তু কোনো জায়গা তৈরি হয়নি, এবং এনসিপি এরকম রাজনীতি বিশ্বাসও করে না যে কারো জায়গা দখল করা, কারো জায়গায় তুলে। এটা কি আপনারা অলরেডি তদন্ত করে দেখেছেন? হ্যাঁ, যে আমাদের আলোচনা হয়েছে। আমরা প্রথম আলোতে আমরা একটা নিউজ দেখেছি, তখনই তাৎক্ষণিকভাবে আমাদের চিটাগাংয়ের যারা প্রতিনিধি আছে তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল যে আসলে বিষয়টা কি, এরকম ঘটনার সত্যতা আছে কিনা। তো তারা আমাদেরকে এই ইনফরমেশনটা দিয়েছে। এটার বিস্তারিত তথ্য আমার মনে হয় যে আপনারা গণমাধ্যমগুলোতে। ধন্যবাদ। একটু যদি বলেন যে জামায়াত হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, এটা আপনাদের এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দ বলছেন। আমরা যতদূর জানি যে আওয়ামী লীগ এবং জামায়াতের মধ্যে যে সম্পর্ক, এখনও আমার মনে হয় বা আমরা মনে করি, বিভিন্ন গণমাধ্যমেও দেখছি যে আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু হচ্ছে জামায়াত, তারা মনে করছে এবং তারা বিভিন্ন জায়গায় বলছেও এটা। জামায়াত তাহলে কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বা করবে? আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে জামায়াতের কি ভালো থাকার সুযোগ আছে কিনা? শুধু জামাত না, এই ক্ষেত্রে ধরেন যে আওয়ামী লীগ সব দলের মধ্যেই আসলে ফিরে আসার সুযোগটা তৈরি মানে চাচ্ছে, সেটা বিএনপি বলেন, জামাত বলেন, ইভেন এনসিপিও। মানে অনেক জায়গায় আছে যে আমরা দেখছি যে এরকম কিছু মানুষ আমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করছে, কিন্তু আমরা সব জায়গা থেকে আমাদের দলকে প্রোটেক্ট করছি যেন এইরকম মানুষ আমাদের সাথে যুক্ত না হতে পারে, এবং আইন উন্নয়ন ব্যবস্থার ক্ষেত্রে আমরা সেই দিকে অগ্রসর হচ্ছি। কিন্তু জামাতের প্রসঙ্গটা এখন ইদানিং একটু বেশি করে আসার রিজন হচ্ছে যে কিছুদিন আগেই, মানে কিছুদিন আগে না, 2 দিন আগেই সম্ভবত সাবেক মানে শিক্ষামন্ত্রী ছিল যে নওফেল, ওনার একটি চিটাগাংয়ের ভিডিও বার্তা দেখলাম যে উনি বলছে যে জামাতের সাথে কখনো আমাদের সমস্যা ছিল না, আমরা জামাতের যারা নেতৃবৃন্দ তাদেরকে সম্মান করি, যে আমাদের সাথে আমাদের একটা অন্যরকম একটা সম্পর্ক আছে, এরকম একটা সে করেছিলেন ওইখানে। তো এটার মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু বয়ানটাই দিচ্ছে যে জামাতের প্রতি তাদের একটা সফটনেস। এবং আবার চিটাগাংয়ে আমি জামাতের একজন নেতার বক্তব্য দেখলাম সমাবেশে যে মানে আওয়ামী লীগের সাথে তো তাদের সমস্যা নেই, বা যারা মানে ভালো আওয়ামী লীগার বা এরকম একটা টার্ম ইউজ করেছে। আবার 5 তারিখের পরই কিন্তু আমরা শুনলাম যে জামাতের আমির সাহেব বলছেন যে আমরা আওয়ামী লীগকে মাফ করে দিলাম। তো
এগুলো আসলে তো স্বাভাবিকভাবেই যে আওয়ামী লীগের যারা আছেন তাদেরকে তো উদ্বুদ্ধ করছে যে তাদের সাথে একটা কানেক্টিভিটি তৈরি করানোর। এবং আমরা যেটা বিশ্বাস করি যে মানে শয়তানের মধ্যে কোনো প্রকারভেদ হতে পারে না, ভালো শয়তান বা খারাপ শয়তান। তো আওয়ামী লীগ এমন একটা গোষ্ঠী, আওয়ামী লীগের জায়গাটাতে আসলে ভালো খারাপ বা রিফাইন্ড আওয়ামী লীগ এটার আসলে কোনো ব্যাখ্যা করার সুযোগ নেই। আওয়ামী লীগ মানে এরা হিংস্র, এরা খারাপ, এরা দেশের কখনো ভালো চাইতে পারে না এবং এরা ফিরে এসে আবার দেশকে কোনো না কোনো প্রক্রিয়াতে পিছনের দিকে নিয়ে যাবে, আবার গুম খুনের রাজত্ব তৈরি করবে। তো সেই ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলেরই উচিত না তাদেরকে কোনো রকম শেল্টার দেওয়া, যেটা বিএনপির নামে অনেক রকম অভিযোগ আছে, এটার প্রমাণ আছে, জামাতের ক্ষেত্রেও সেটা আসছে। তো আমি মনে করি যে এই দুটি দলকে আরও সতর্ক অবস্থান নেওয়া উচিত এবং তারা যদি ভেতরে ভেতরে ফিল করে যে আমরা এদের সাথে একটা লিয়াজো করব, লিয়াজো করে অমুক পার্সেন্ট ভোট তমুক পার্সেন্ট ভোট আনবো, এটাও তাদের একটা ভ্রান্ত ধারণা। কারণ আলাদা করে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক মানে এত বড় বেশি আছে সেটা কিন্তু ভুল। কারণ যদি থাকতোই তাহলে এই লাস্ট ইলেকশনেও কিন্তু মানে তাদের এত কারচুপি করতে হতো না, মানে বিভিন্নভাবে এই ডেটা দেখাতে হতো না যে 40%-এর উপরে 50%-এর উপরে ভোট কাস্ট হয়েছে। এখানে আপনারাই জানেন যে 4 থেকে 5% বা সর্বোচ্চ 7% ভোট কাস্ট হয়েছে। তো আওয়ামী লীগের যদি এত বড় ভোট ব্যাংক থেকে থাকে তাহলে তারা কি ভোট দিতে পারতো না বা ভোট দিতে আসতো না? আমি মনে করি যে এরকম যারা ফ্লোটিং কিছু ভোটার ছিল, যারা কিছুটা আওয়ামী লীগও ছিল, তাদের মধ্যেও অনুশোচনা এসছে যে এদেরকে আসলে কোনোভাবে আনা যাবে না। তারা এখন ওই ফ্লোটিং ভোটারের যে তালিকা বা বিভিন্ন ডেটা ইদানিং আসছে যে 50 থেকে 60% মানুষ এখনো সিদ্ধান্ত নেয়নি, তাদের মধ্যে অন্তর্ভুক্ত। তো আওয়ামী লীগকে ফিরে আনানোর কোনো রকম পাইতারা আসলে করে মানে লাভ হবে না, জনগণ সেটাকে আসলে প্রতারণা। ধন্যবাদ আপনাকে। নিজামুদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই, রাজনীতিতে শেষ কথা বলতে তো কিছু নেই, আপনারাও বিভিন্ন সময় বলছেন, এনসিপি এখন বলছে, আগে বলেনি, এখন আমরা শুনতে পাচ্ছি যে জামায়াত বিভিন্নভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। আসলে জামায়াতের সঙ্গে যে আওয়ামী লীগের সম্পর্ক সেটা কিভাবে পুনর্বাসন করবে তারা? আপনারা যেহেতু এই কথা বলছেন, আপনাদের কাছে কোনো প্রমাণ আছে কিনা বা যুক্তি? প্রমাণ হলো যে আসলে গুপ্ত রাজনীতি। জামাতকে এই ব্যাপারে দেশের মানে ম্যাক্সিমাম মানুষ জামাতকে এই ব্যাপারে সন্দেহ করে এই কারণে, কারণ জামাত গুপ্ত রাজনীতির বাংলাদেশের একমাত্র মানে এটা কি বলবো আদর্শ মডেল। যে তারা যেখানে যে নির্যাতন নিপীড়ন দেশের প্রত্যেকটা মানুষকে আওয়ামী লীগ করেছে গত 15.5 বছর, সেখানে যে জামাতের কর্মীরা এবং বিশেষ করে ছাত্র শিবিরের কর্মীরা মানে ছাত্রলীগের সাথে থেকে গুপ্তভাবে থেকে তারা যেভাবে নিজেদেরকে মানে সংগঠিত করেছে তার প্রতিফলন তারা এবার নির্বাচনের ডাকসু চাকসু ছাত্র সংগঠন নির্বাচনগুলোতে তারা দেখিয়েছেন। তারা যেভাবে যেখানে কোনো ক্যাম্পাসে যে ছাত্র সংগঠন, আমাদের ছাত্র সংগঠনগুলো থাকতে পারে না, প্রগতিশীল ছাত্র সংগঠন যারা ছিল, যারা বাংলাদেশপন্থী, যারা আওয়ামী বিরোধী রাজনীতি করতো, কেউ থাকতে পারে না, তারা থেকেছেন। এবং সেই প্রেক্ষাপটে তাদের সাথে যে এই পর্যন্ত আপনি খেয়াল করবেন যে বাংলাদেশে 5 তারিখের পরে বিভিন্ন আওয়ামী নির্যাতনের যেসব মামলাগুলো আছে, ম্যাক্সিমাম মামলার বাদী কিন্তু কারা দেখলে বুঝতে পারবেন। তারা তো আপনাদের কথা বলছে, বিএনপির কথা বলছে যে বেশিরভাগ মামলা দিয়েছে বিএনপি এবং তারা মামলা বাণিজ্য করছে। না, মামলা আপনি মামলা দিলেই তো আপনি তো মামলাই দেন নাই, আপনি তো তাদের সাথে সখ্যতা করেছেন। আপনি সখ্যতা করেছেন যে চিন্তা করেছেন আওয়ামী লীগ যেহেতু প্রার্থী দিবে না, ভোট করবে না, তাহলে আওয়ামী লীগের ভোটগুলো কীভাবে আনা যায়। আপনি আমার সমালোচকও বলেছেন বিভিন্ন জায়গায় জামাতের প্রার্থীদের যে হুঙ্কার, যে আচরণ, আপনি দেখবেন নোয়াখালীতে আমি কোন এলাকা আমার স্পষ্ট মনে নেই, যে জামাতের একটা ইউনিয়নের সেক্রেটারি উনি বলেছেন যে আওয়ামী লীগের দলে আনতে কোনো সমস্যা নেই। এর আগে গতকালকে আমি একজন এমপি প্রার্থী। নিজামুদ্দিন, ধন্যবাদ আপনাকে। আমি একটু ছোট্ট অন্য একটা বিষয় নিয়ে একটু সাইফ মুস্তাফিজ আপনার কাছে জানতে চাই। নির্বাচন কমিশন নিয়ে যদিও আপনাদের একটু অন্য রকমের মতামত আছে, তারপরেও জানতে চাই, সেখানে বিভিন্ন রকমের মিটিং হচ্ছে, বিভিন্ন দেশ থেকে লোকজন আসছেন, তারা রাজনীতির বিষয়ে কথা বলছেন, ইলেকশনের বিষয়ে কথা বলছেন। সেখানে এবার যেটা নির্বাচন কমিশন বলছে যে এই আইটা খুব ডিফিকাল্ট হবে, এই বর্তমান যে নির্বাচন হবে সেই নির্বাচনের সময়। আসলে এটা কিভাবে মোকাবেলা করা যায় বলে মনে করছেন? না, ডেফিনেটলি মানে নির্বাচন, প্রথমত আমরা তো একটা নির্বাচন কমিশনের যে সংস্কারটাই তো আপনারা ঢেলে সাজানোর কথা আমরা প্রথম থেকে বলছি। ওনারা বলছেন এআই কে সামলানোর কথা আর কি নির্বাচন কমিশন। আসলে মানে সেটা তো বাস্তবিক অর্থে খুব একটা মানে সম্ভব না, এবং বাস্তবিক অর্থে নির্বাচনটাকে আসলে প্রশ্নবিদ্ধ করে ফেলার একটা সুযোগ তৈরি হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমরা মানে প্রথম থেকেই যখন বলেছিলাম যে এই নির্বাচন কমিশনটা ঢেলে সাজাতে হবে এবং সংস্কারটা প্রয়োজন, সেটা না করে যখন একটি দলীয় নির্বাচন কমিশন বসানো হয়েছে এবং তাদের ফরম্যাটে এখন এআই বলেন বা যে কোনোভাবেই আসলে প্ল্যান যারা করুক না কেন, সেটা আসলে আলটিমেটলি প্রশ্নবিদ্ধই হবে। এবং এখানে মেজর অনেকগুলো বিষয় বলা হয়েছিল, যেমন ভোট কেন্দ্রগুলো সিসিটিভির আওতায় আনতে বলা হয়েছিল, সেটাতে কিন্তু তারা একমত। আমি আসলে বুঝলাম না যে সিসিটিভি থাকলে তাদের কি সমস্যা, বা এখানে তো কারো কোনো সমস্যা থাকার কথা না।
আমি যদি ধরে নেই যে বিএনপির দাবি, তারা তো পকেট ক্যামেরা কি কি বিষয়গুলো এগুলো অনেক কিছুই কিনছেন, এটা নিয়ে তো কথা পকেট হচ্ছে। ক্যামেরা বা এরকম জায়গা থেকে ধরেন তারা একদম পকেট নিয়ে একজন ঢুকলো, যেরকম আপনারা সাংবাদিক যারা থাকবেন তারা তো অল টাইম ভোট কেন্দ্রের মতো উপস্থিত থাকতে পারবেন না, আপনারা হয়তো 5 মিনিটের জন্য যাবেন, তখন দেখা যাবে সাংবাদিকরা নিয়মটা চেঞ্জ করার কথা বলেছে, সাংবাদিকরা যখন দেখা করেছে কথা কিন্তু বলেছেন। সিসিটিভিতে যদি মানে পুরো কন্ট্রোল করে ফেলেন, আমরা কিন্তু এর আগেও আমরা দেখেছি যে শারদীয় যে দুর্গোৎসব হয় হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেদের, সে সময়ে আমাদের জায়গা থেকে আমাদের যারা এক্সপার্টিস আছে আইটি স্পেশালিস্ট, তারা কিন্তু যেহেতু মন্ত্রণালয় থেকে এরকম কোনো দায়িত্ব আমরা দেখিনি এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা আশঙ্কার জায়গা ছিল যে আওয়ামী লীগরা বিভিন্ন জায়গায় হামলা বা এরকম জায়গা তৈরি করতে পারে, কিন্তু আমরা বলেছিলাম যে আমাদের একটা অ্যাপ আছে, আমরা সেই সেটআপটা রেডি করে দিব যেখান থেকে তারা মনিটরিং করতে পারবে। তো এই জায়গাগুলো যে তারা করতে চাচ্ছে না, সেটা থেকে কিন্তু বোঝা যায় যে ইলেকশন কমিশনের আসলে জায়গাটা কি রকম। আমরা বিস্তারিত কথা বলতে পারবো। নিজামুদ্দিন, যদি 30 সেকেন্ডে একটু বলেন যে নির্বাচন কমিশন যে প্রতিবন্ধকতা দেখছে, এআইটা তাদের জন্য কঠিন হবে এবার মোকাবেলা করা। আমি মানে বিভিন্ন পত্রপত্রিকা পড়ে আমরা যেটা দেখেছি আর কি, আওয়ামী লীগ বিভিন্ন রকমের কিছু মানে পুরাতন পেজ কিনে এরা বিভিন্নভাবে ওদেরকে প্রচার এবং অপপ্রচার সহ যাবতীয় এআই প্রযুক্তি ব্যবহার করে যে রাজনীতি করার চেষ্টা করেছেন। আরেকটা বাহিনী আছে বাংলাদেশের বট বাহিনী, তারা তো এই ব্যাপারে ওস্তাদ। তো সরকারকে মানে ভূমিকা নিতে হবে যে কিভাবে এই এআই মানে প্রযুক্তির অপব্যবহার এবং বট আইডি দিয়ে বিভিন্নভাবে অপপ্রচার এবং প্রচার প্রপাগান্ডা করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এবং এই সরকারকে, নির্বাচন কমিশনকে মানে তারা মেলাইন করার চেষ্টা করবে। এই ব্যাপারে নিজামুদ্দিন আহমেদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আমরাও আশা করব যে, এবং প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশন সবাই বলেছেন যে যদি রাজনৈতিক দলগুলো তাদেরকে সহযোগিতা করে তাহলে জাতীয় নির্বাচন করাটা খুব একটা কঠিন হবে না, সেই ক্ষেত্রে সবকিছুই সহজ হয়ে যাবে। সবার আগে দরকার রাজনৈতিক মতানৈক্য এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুরে এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল অন্য কোনো অতিথি এবং অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।